ক্যামেরাটা ঠিক করে দাও, আমাকে দেখবে না এইরকম। হ্যাঁ, তাহলে লিখো যে মেডিকেল ইথিক্স, লিখো মেডিকেল ইথিক্স ইজ অ্যান অ্যাপ্লাইড ব্রাঞ্চ অফ ইথিক্স। লিখো মেডিকেল ইথিক্স ইজ অ্যান অ্যাপ্লাইড ব্রাঞ্চ অফ ইথিক্স। বুঝেছ? হুইচ অ্যানালাইজ the practice of clinical medicine and related scientific research. Medical ethics is an applied branch of which analyze the practice of clinical medicine and related scientific research. লিখতে পারছো সবাই? তুমি লিখছো? হ্যাঁ, and related scientific research. Related scientific research. ফ্যানটা দাও, গরম আস্তে কমানো যাবে না? ফ্যানটা গরম লাগে অনেক। হ্যাঁ, তাহলে আমরা কি বললাম দেখো, যে একটা মেডিকেল ইথিক্স একটা অ্যাপ্লাইড ব্রাঞ্চ অফ ক্লিনিক্যাল ইথিক্স। হ্যাঁ, যেটা প্র্যাকটিস করলো আমাদের ক্লিনিক্যাল মেডিসিন এবং রিলেটেড সায়েন্টিফিক রিসার্চ দেয়। ঠিক আছে, মানে আমরা ডাক্তাররা কীভাবে চলবো, কোন কোন নিয়ম নীতিমালাগুলো ফলো করবো, এই সবগুলো যখন একত্রে আসবে এটার নাম হলো মেডিকেল ইথিক্স। ঠিক আছে, এখন এই মেডিকেল ইথিক্সের মধ্যে যেমন ধরো আমাদের মাঝে কোনো একটা সমস্যা দেখা দিবে, যেমন ধরো একটা সমস্যা হলো যে আমাদের মাঝে যখন কোনো একটা কনফ্লিক্ট দেখা দিবে, কোনো একটা বিষয় নিয়ে যখন কনফ্লিক্ট দেখা দিবে, যেমন ধরো মেয়েদের ক্ষেত্রে যে বললো যে অ্যাবর্শন করা যাবে কিনা, হ্যাঁ, যে অ্যাবর্শন করা যাবে কিনা, এরকম কোনো একটা সমস্যা যখন দেখা দিবে, তখন সেই সমস্যাটাকে সমাধান করার জন্য আমরা যে নিয়ম নীতিমালাগুলো ফলো করব, কিংবা ধরো একজন মানুষ, আমাদের দেশে নিয়মটা নাই, বিদেশে আছে, যে সে পৃথিবীতে আর বেঁচে থাকতে চায় না। ঠিক আছে, সে বলতেছে যে আমাকে আর পৃথিবীতে দরকার নেই, আমি এখন আর পৃথিবীতে থাকতে চাই না। কিংবা ধরো একজন খুবই অসুস্থ লোক বিছানায় পড়ে আছে, বছরের পর বিছানায় পড়ে আছে, সে এখন তার জীবনকে টার্মিনেট করতে যাচ্ছে। হ্যাঁ, তখন আমরা কোন নীতিটা ফলো করব? ঠিক আছে, বুঝতে পারছো ঘটনাগুলো? আমাদের মেডিকেলে যখন কোনো একটা কনফ্লিক্ট বিষয় নিয়ে আমাদের দেখা দিবে আমাদের মাঝে, তখন সেই বিষয়টাকে সমাধান করার জন্য আমরা মেডিকেল ইথিক্সকে ইউজ করব। তাহলে কি বললাম, যে when a conflict arises in medical science, লিখো এটা, লাইনটা লিখো, when a conflict arises in medical science, this should be solved according to medical ethics. লিখেছ? তারপর দেখো, এই মেডিকেল ইথিক্সটা সারা পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়াইড গ্রান্টেড। হ্যাঁ, এটাকে সর্বজন স্বীকৃত মেডিকেল ইথিক্স। মেডিকেল ইথিক্সকে সারা পৃথিবীর প্রত্যেকটা মেডিকেল অ্যাসোসিয়েশন যারা আছে, হ্যাঁ, সবাই এটাকে মানবে। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম প্রথমে, যে মেডিকেল ইথিক্সটা কি একটা অ্যাপ্লাইড ব্রাঞ্চ অফ ইথিক্স। তারপরে বললাম কি, একজন বলবা, একজন, সবাই একজন বলবা। When a conflict arises in medical science,
হ্যাঁ This should be so according to medical ethics. আচ্ছা, এখন আসো মেডিকেল ইথিক্সে চারটা জিনিস লাগবে। চারটা মেডিকেল ইথিক্সে চারটা প্রিন্সিপাল আছে, 4 প্রিন্সিপাল, চারটা প্রিন্সিপাল আছে মেডিকেল ইথিক্সে। এক নম্বর কি? অটোনমি, রেসপেক্ট টু অটোনমি। ঠিক আছে, রেসপেক্ট টু অটোনমি। 2 নম্বর হলো বেনিফিশিয়েন্স, 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 বেনিফিস মানে উপকার, পরোপকারী, বেনিফিশিয়েন্স। বুঝছো? বেনিফিশিয়েন্স। তারপর লিখো নন ম্যাল ইফিসিয়েন্স, নন ম্যাল ইফিসিয়েন্স। সামনে আসো, সামনে আসো, সামনে বসো। একটা জায়গা করে দাও, সামনে সামনে বসো। ওকে একটু দেখ, সরা নাও না। তুমি শুনতে পাও না বিশ্বনাথ? তুমি শুনতে পাচ্ছ না? আচ্ছা বসো। তাহলে আমি কি বললাম? তাহলে প্রথমটা বললাম 1 নম্বর হলো রেসপেক্ট টু অটোনমি, 2 নম্বরটা কি? বেনিফিশিয়েন্স, 3 নম্বরটা, আর 4 নম্বরটা জাস্টিস। বুঝছে? দেখছো? এই যে শুনতে পারো এখন? শোনা যায়? হ্যাঁ। তাহলে এই চারটা হলো আমাদের মেইন প্রিন্সিপাল। তাহলে কি কি হলো? এই চারটা পুরো মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, প্রথমটা হলো কি? রেসপেক্ট টু অটোনমি, বেনিফিশিয়েন্স, নন বেনিফিশিয়েন্স, আর হলো জাস্টিস। আর অটোনমি মানে কি বলো? সাহিত্য, মানে আমার যা খুশি আমি তাই করবো, সোজা কথা হলো এটা। হ্যাঁ, স্বায়ত্ত শাসন থাকে না আমাদের ইউনিভার্সিটিগুলা, যেমন স্বায়ত্তশাসিত, ওনারা ওনাদের নিয়ম নীতিমালা ওনারাই ঠিক করে। ঠিক আছে, এটা হলো যে অটোনমি, রেসপেক্ট টু অটোনমি। আমার ইচ্ছা হলে আমি চিকিৎসা নিব, আমার ইচ্ছা হলে আমি চিকিৎসা নিব না। আমি আপনার তাকে চিকিৎসা করব না আমি চিকিৎসা করব, সেটা করবো কি করবো না সেটা আমার অধিকার। তাহলে কি বললাম? যে রেসপেক্ট টু অটোনমি মানে আমার অধিকারকে রেসপেক্ট করা, সম্মান করা। ঠিক আছে, তাহলে আমাদের, তোমার কাছে একজন পেশেন্ট আসলো, সে এখন তোমার কাছে চিকিৎসা নিতেও পারে নাও নিতে পারে। বুঝতে পারছো? তুমি ওষুধগুলো লিখলা, সে খেতেও পারে নাও পারে, এটা ওই পেশেন্টের অধিকার। তাহলে এটার নাম হলো অটোনমি, রেসপেক্ট। এই জন্য বলা হয়েছে যে আমাদের অটোনমিকে রেসপেক্ট করতে হবে। বুঝতে পারছো কি বলছি? এখন ধরো এগুলো আসলে বোঝার জিনিস, সেটা মুখস্থ করার তেমন কিছু না। এই অটোনমির মধ্যে দুটো জিনিস, একটা অটোস মানে হলো কি সেলফ, নিজ, লিখে নাও। অটো মানে হলো সেলফ, আর নউস মানে হলো রুল। এরপরে যে দ্য পেশেন্ট হ্যাজ, লিখো, দ্য পেশেন্ট হ্যাজ দ্য রাইট টু রিফিউজ অর চুজ দেয়ার ট্রিটমেন্ট। দ্য পেশেন্ট হ্যাজ, লিখো, দ্য পেশেন্ট হ্যাজ, লিখছো, দ্য পেশেন্ট হ্যাজ দেয়ার রাইট টু রিফিউজ অর চুজ দেয়ার ট্রিটমেন্ট। লিখছো? তারপর একটা লিখো, দ্য এবিলিটি অফ অ্যান ইন্ডিভিজুয়াল, দ্য এবিলিটি অফ অ্যান ইন্ডিভিজুয়াল টু মেক এ রেশনাল অ্যান্ড আনফ্লুয়েন্স ডিসিশন। দ্য এবিলিটি অফ অ্যান ইন্ডিভিজুয়াল, হ্যাঁ,
to make a rational and uninfluenced decision. Make a rational and uninfluenced decision. Uninfluenced মানে তোমাকে কেউ প্ররোচনা দেয় নাই, আমি তোমাকে জোর করি নাই, বা আমি তোমাকে বলি না তুমি এই চিকিৎসাটা না ওই চিকিৎসাটা ভালো, কেউ কিছু বলি নাই। হ্যাঁ, এখন তাহলে কি বললাম জিনিসটা এখন বুঝো। আমরা বললাম যে পেশেন্টের নিজস্ব একটা অধিকার আছে, সে চিকিৎসা নিবে কি নিবে না। তারপর লাইনে বললাম যে আমরা সে নিজে একটা রেশনাল এবং আনইনফ্লুয়েন্সড ডিসিশন নিবে। এটা মানেটা কি? মানেটা হলো যে বুঝতে হবে যে সে চিন্তা করবে, যে পেশেন্ট সে চিন্তা করবে যে তার এই জন্য এই চিকিৎসাটা ভালো এবং এই চিকিৎসাটা নিলে সে ভালো থাকবে। বোঝা গেছে কি বলছি? পেশেন্ট বুঝবে যে এই চিকিৎসাটা তার জন্য ভালো এবং চিকিৎসাটা নিলে সে ভালো থাকবে। এখন এই চিন্তাটা করার জন্য এই লোকটার তো একটা জ্ঞান বুদ্ধি থাকতে হবে, লোকটার তো একটা বুঝার ক্ষমতা থাকতে হবে, ঠিক কিনা বলো? এখন যদি তুমি একটা পাগলকে বলো, তুমি একটা ইনসেন্ট পারসন মানে যে পাগল, তাকে যদি তুমি বলো যে, যেমন ধরো আমরা অপশন দিলাম যে আমাদের সিজার করব, সিজারের পর আমরা স্টিচটা দিব, যেটা এটা আমরা সরাসরি এই স্টিচ দিব নাকি আমরা স্টিল দিয়ে ভিতর দিয়ে স্টিচ দিব, বলে না যে কি প্লাস্টিক সার্জারিতে করে, হ্যাঁ এই ধরনের স্টিচ দিব, কোনটা নেবেন আপনি? সে কি এর কোনো ডিসিশন দিতে পারবে? কিন্তু একজন যদি ইয়াং মেয়ে হয়, সে ভাববে যে আমার পেটে দাগ থাকলে খারাপ লাগবে, সেক্ষেত্রে আমি সুন্দরভাবে একটা ভিতর দিয়ে স্টিচ দেয়, হ্যাঁ উপর দিয়ে না দিয়ে ভিতর দিয়ে দেয়, হ্যাঁ মানে প্লাস্টিক সার্জারি যেগুলোকে বলে আর কি, হ্যাঁ সেটা করবে। সে মেয়ে যদি ইয়াং মেয়ে হয়, তার প্রথম বেবি নিয়েছে, এটা সে কোনটা নেবে? প্লাস্টিক সার্জারি খুব স্বাভাবিক বয়সে সেটাই নেবে, তার জন্য সেটাই ভালো হবে। এটা তো তার বিবেচনা করার ক্ষমতা আছে, ঠিক কিনা বলো? কি বলো তোমরা? হ্যাঁ, ধরো আমাদের ছেলে ওর মুখে এগুলো কেটে গেছে, কেটে যাওয়ার পরে আমরা একটা সিলাই দিলাম, বড় বড় মাইক দিয়ে সিলাই দিলাম, ওর তো ডাক্তার দীর্ঘদিন থাকবে, সারা জীবন থাকবে, দেখতে খারাপ লাগবে না? আমরা করলাম কি, ওই জায়গাটাকে ভিতর দিয়ে সেলাই দিলাম, পরে একটা স্কিন দিয়ে দিলাম, গ্রাফট করে দিলাম। আর আমি যদি ওকে বলি যে তুমি কোনটা নিবা, ও কি বলবে যে আপনি বাইক থেকে বড় বড় সিলাই দিয়ে যান আমাকে? বলবে? ও কি বলবে, না স্যার আমাকে ভিতর দিয়ে সেলাইটা দেন যাতে বাইরে কোনো দাগ না পড়ে, কেন আমার বয়স এখন অল্প, আমি এখন বিয়ে শাদী করি নাই, ঠিক কিনা? ঠিক এটা বলবো না তুমি? তাহলে ওর একটা জ্ঞান বুদ্ধি আছে যে ও একটা ডিসিশন নিতে পারতেছে, এবং এই ডিসিশনটা কি ওর জন্য কি? ডিসিশনটা রেশনাল এবং আনইনফ্লুয়েন্স। তাহলে দুটো টার্ম মনে থাকবে, রাখবা, হ্যাঁ? একটা হলো রেশনাল আর একটা হলো আনইনফ্লুয়েন্সড। বুঝা গেছে কি বলছি? তাহলে ধরো কতগুলো রোগ আছে, মনে করে একটা মানুষের বয়স 70 বছর হয়ে গেছে। 70 বছর বয়সে তোমাদের দাদা দাদি নানা নিয়ে আসে না, তারা কি সব কিছু মনে রাখতে পারে? সব কিছু ভুলে যায় না? ভুলে যায় কি না? তাদের ডিমেনশিয়া ডেভেলপ করে। একটা 80-90 বছর বয়স্ক লোককে সব কিছু মনে রাখতে পারে? সেটা যদি বলে যে দুপুরবেলা খেয়েছে, তাকে যদি জিজ্ঞেস করে, সে বলে আমি খাইনি। এভাবে এক সময় তো সে বাথরুমে যাওয়ার ক্ষমতাটা হারিয়ে ফেলবি না, বিছানা পড়ে যায় না? এই ধরনের লোকের ক্ষেত্রে আমরা যে ডিসিশনটা নিব, সেই ডিসিশনটা কি রেশনাল হবে বা আনইনফ্লুয়েন্স ডিসিশন নেওয়া যাবে? হ্যাঁ, তাহলে এক্ষেত্রে কি করতে হবে?
এক্ষেত্রে কি করবো বলো তো তোমরা? হ্যাঁ বলো বলো, পরিষ্কার করে বলো। হ্যাঁ, অ্যাটেন্ডেন্ট থেকে। আচ্ছা, আর কেউ নাই? গার্জিয়ান নাই আশেপাশের? গার্জিয়ান আছে কিনা? দাদার ছেলে মেয়ে বা অন্য কেউ আসতে থাকবেন আশেপাশে? তার মানে কি, এক্ষেত্রে আমরা তার ডিসিশনটা নিব। কীরকম ডিসিশন নিব? যেহেতু উনি ডিসিশন নিতে পারতেছে না, সেক্ষেত্রে তার ডিসিশনটা আমরা ডিসিশন নিব, এবং সেই ডিসিশনটা কী নিব? ওনার জন্য যেটা সবচেয়ে ভালো হয় সেই ডিসিশনটাই নিব, ঠিক কিনা? এই জন্য বলা হবে এখানে সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্টকে ইনভলভ করতে হবে। বুঝা গেছে? এই ক্ষেত্রে একজন সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্ট দিয়ে তাকে পরীক্ষা করতে হবে যে সে আসলে ডিসিশন নিতে পারবে কিনা। বুঝা গেছে কি বলছি? আমরা একজন সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্ট দিয়ে তাকে পরীক্ষা করব। আমি বলবো, তোমার লেখার দরকার নেই, পরে বলবো লেখা। আমরা তাকে পরীক্ষা করে দেখব যে সে আসলে ডিসিশন নিতে পারবে কিনা। সাইকিয়াট্রিস্ট যদি আমাকে সার্টিফিকেট দেয় যে উনার ডিসিশন নেওয়ার ক্ষমতা নাই, সেক্ষেত্রে আমরা কি ডিসিশন নিব? সেই ক্ষেত্রে ওই রোগীর জন্য সবচেয়ে যে জিনিসটা ভালো হবে সেই ডিসিশনটাই আমরা নিব। বুঝতে পারছো তাহলে? বুঝতে তোমাদের কাজ শেষ হচ্ছে? দাও, ঠিক আছে, তাড়াতাড়ি দিয়ে যাও। লুকে দাও মোবাইল। তাই লিখো, দুটো জিনিস লিখো যে দ্য প্রোগ্রেশন অফ টার্মিনাল ইলনেস লিখো, লিখে ফেলো। দ্য প্রোগ্রেশন অফ টার্মিনাল ইলনেস লিখো। দ্য প্রোগ্রেশন অফ টার্মিনাল অফ লিখো, লিখো। দ্য প্রোগ্রেশন অফ মেনি টার্মিনাল ইলনেস characterized by loss of memory. লিখছো? The progression of many terminal illness characterized by loss of autonomy. লিখেছো? Characterized by loss of autonomy. Example হলো dementia, stroke. ডিমেনশিয়া, স্ট্রোক। লিখেছ? হ্যাঁ, শেষের জন লিখতে পারছো? আচ্ছা, এখানে কি হচ্ছে দেখো, লস অফ মেমোরি। লস অফ মেমোরি, ডিক্রিজ রেশনাল থিঙ্কিং। তার মেমোরি লস হচ্ছে, তার থিঙ্কিং করতে পারতেছে না সে, এবং রেজাল্ট কী হবে? লস অফ অটোনমি। লস অফ অটোনমি, বুঝেছ? এরপর লিখো সাইকিয়াট্রিস্ট অ্যান্ড সাইকোলজিস্ট। লিখো, সাইকিয়াট্রিস্ট অ্যান্ড সাইকোলজিস্ট asked to evaluate patient capacity. Psychiatrist and psychologist asked to evaluate patient capacity to capacity for making life and death decision. For making life and death decision. Life and death decision at the end of life. At the end of life. এটা হলো যে আমাদের দেশে শেষ করতে লেখা শেষ করতে একটা at the end of life.
আমাদের দেশে এই নিয়মটা নাই যে একজন লোক যখন প্রথমে যেটা বললাম দীর্ঘদিন ধরে বিছানায় পড়ে আছে, সে আর পৃথিবীতে বেঁচে থাকতে চায় না। এটা আমাদের দেশে নিয়ম নাই যে সেলফ জীবনকে নিজে নিজে শেষ করে দেওয়া আর কি। হ্যাঁ, এই নিয়মটা আমাদের দেশে নাই, কিন্তু বাইরের দেশে এটা আছে। কেউ যদি মনে করে যে একটা মনে করে ক্যান্সারের পেশেন্ট, তার খুবই চেস্ট পেইন, সে সহ্য করতে পারতেছে না, বছরের পর বছর এরকম আছে, কিংবা একটা পেশেন্টের হেমোরেজিক স্ট্রোক হয়ে সে আইসিইউতে মনে করে বছরের পর বছর পড়ে আছে। এখন সে যদি মনে করে যে সে তার জীবনটা রাখতে চায় না, হ্যাঁ, তখন এই ধরনের সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট এবং সবাইকে নিয়ে একটা বোর্ড মিটিং হয়। বোর্ড মিটিংয়ের পর তার ডিসিশন হয় যে তাকে মানে ডেথ করে দেওয়া যায় কিনা, ডেথ ডিক্লেয়ার করা যাবে কিনা। হ্যাঁ, তখন এই অটোনমিটা কাজ করে। হ্যাঁ, আমাদের দেশে এইটা নাই। আমরা তো সবাই বাবা মা দাদা আমরা সবাই তো একসাথেই থাকি, ঠিক না? যতদিন পর্যন্ত আমাদের দাদারা বা যারা যাই ওটা করে যতদিন পর্যন্ত বিভিন্ন লাস্ট ডে পর্যন্ত আমাদের সঙ্গে খাই, ঠিক না? কিন্তু বাইরের দেশে এই নিয়মগুলো আছে, বুঝতে পারছো? হ্যাঁ, এই জন্য অটোনমিটার দরকার পড়বে। কেমন? তাহলে অটোনমি সম্বন্ধে একটু বুঝতে পারছো? আচ্ছা, তুমি বলো তো কি বুঝলা? তোমার নাম কি? হ্যাঁ, রোজাহান। বলো তো কি বুঝছো? তোমরা কথা মনে রাখো, পেশেন্টের একটা অধিকার, আমার অধিকার আছে, আমি চিকিৎসা ইচ্ছা হলে নেবো না, আমি নেবো, ঠিক আছে? কিন্তু পেশেন্টকে অবশ্যই রেশনাল এবং তার ডিসিশন মেকিং ক্ষমতা থাকতে হবে। তারও যদি সেই ক্ষমতাটা না থাকে, সেক্ষেত্রে আমরা কী করবো? সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্ট মিলে তারপর তার ডিসিশনটা নেওয়া হবে, ঠিক আছে? ভালো। এখন আসলে বেনিফিশিয়ারি। বেনিফিশিয়ারি মানে কি? মানে কি বেনিফিশিয়ারি? ঠিক বলো, বেনিফিশিয়ারি মানে কি? এরকম হচ্ছে কেন? বেনিফিশিয়ারি মানে হলো পরোপকার, অন্যের উপকার করা। আমরা ডাক্তাররা কি কারো ক্ষতি করতে পারি? ক্ষতি করতে চাই কারো? আমার যদি একজন শত্রু হয়, তার কি আমরা কোনো ক্ষতি করব? হ্যাঁ, আমার কাছে রুগী আসলে তো আমি তার জন্য সবথেকে যেটা ভালো সেই চিকিৎসাটাই করবো কিনা? হ্যাঁ, কি বলো? তুমি কি বলো? তুমি বলতেছো তো তোমারও শত্রু, এ আমার কাছে আসছে, এটা এখন আমি ভুল চিকিৎসা করে মেরে ফেলবো, এটা কখনো করতে করি আমরা? হ্যাঁ, তাহলে বললাম যে লিখো, বেনিফিশিয়ান্স রেফার্স টু দ্য অ্যাকশন। লিখো, বেনিফিশিয়ান্স রেফার্স টু দ্য অ্যাকশন দ্যাট প্রমোট ওয়েলবিং অফ আদার্স। Beneficence refers to the action that promote the well-being of others. That promote well-being of others. লিখেছো তোমরা সবাই? তারপর লিখো, this means taking action that serve the interest, because taking action that serve the best interest of patient.
that serve the best interest. So that serve the best interest of patients and their families. মানে তুমি এমন কাজ করবা যেটা পেশেন্টের জন্য সবচেয়ে ভালো, হ্যাঁ, এবং তার পরিবারের জন্য। এখন ধরো ওই যে প্রথমে একটা এক্সাম্পল দিলাম না, যে একটা পেশেন্টের ধরো হাত ভেঙে গেছে, হ্যাঁ, তার এই জয়েন্টটা খুলে গেছে, ডিসলোকেট হয়ে গেছে বা এই জায়গাটা ভেঙে গেছে। আমাদের এরকম যখন হয় সার্জারিতে কী করে, একটা হলো যে কনজারভেটিভ ম্যানেজমেন্ট, হ্যাঁ, মানে ওষুধ দিয়ে চিকিৎসা করা, এটার নাম হলো মুখে যেটা ওষুধের চিকিৎসা, এটার নাম হলো কনজারভেটিভ ম্যানেজমেন্ট। আর একটা কী করি আমরা, ওপেন রিডাকশন করি, মানে অপারেশন করে তার হাড্ডিগুলোকে জোড়া লাগিয়ে দিই। বোঝা গেছে কি বলছি? এই দুই ধরনের চিকিৎসা আছে। ধরো এখন আমি যেহেতু ডাক্তার, আমি যেহেতু অর্থোপেডিক্সের ডাক্তার, আমি চিন্তা করব পেশেন্টের জন্য কোনটা সবচেয়ে ভালো, পেশেন্টের কোনটাতে উপকার বেশি হবে। তখন আমি চিন্তা করে দেখলাম যে যদি আমি কনজারভেটিভ চিকিৎসা দেই, দিয়ে 3 মাস রেখে দিলাম, একটা ধরো সিম্পল প্লাস্টার করে রেখে দিলাম, কিন্তু প্লাস্টার করার পর দেখা যাবে যে তার হাড্ডিটা জোড়া লাগিয়ে যাবে না, বরং একটা আর একটার উপরে উঠে থেকে যাবে। এখন এই ক্ষেত্রে যদি আমি তাকে ওই জায়গাটাকে কেটে যদি সুন্দরভাবে হাড্ডি আর একটা হাড্ডির সাথে লাগাই দেই, তখন পেশেন্টের ওই জিনিসটা 2-1 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যাবে। তখন আমি কোনটা ডিসিশন নিব, হ্যাঁ, ওপেন রিডাকশন, মানে সার্জারি করে তার যদি আমি হাড়গুলো জোড়া লাগিয়ে দেই, তাহলে এটা রুগীর জন্য ভালো হবে। তাহলে এটা কি হলো, এটা বেনিফিশিয়াল। একজন লোকের জন্য যে কাজটা সবচেয়ে ভালো হবে সেইটাই আমি তার ডিসিশন নিব। আর আমি যেহেতু একজন কিডনি বিশেষজ্ঞ, হ্যাঁ, এখন ধরো আমার কাছে রুগী আসছে, একজন ধরো যে 80 বছরের বয়সী একজন লোক আসছে এবং তার 2টা কিডনি ফেল হয়ে গেছে, এন্ড স্টেজ রেনাল ডিজিজ যেটাকে বলে। হ্যাঁ, আমার পেশেন্টের কিডনি 2টাই ফেল হয়ে গেছে, এবং তার কিডনির রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি দিতে হবে। এখন রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি আমার কাছে 2 ধরনের আছে, একটা হলো ডায়ালাইসিস আর একটা হলো ট্রান্সপ্লান্টেশন। মানে আমি ডায়ালাইসিস দিতে পারি অথবা কিডনি ট্রান্সপ্লান্ট করে দিতে পারি। এই ধরো 60 বছরের বুড়া, তার হার্টের সমস্যা আছে, ডায়াবেটিস আছে, প্রেশার আছে, স্ট্রোক আছে, হ্যাঁ, আর ধরো একটা আমার কাছে 30 বছর বয়সের একটা ইয়াং ছেলে আসছে আমার কাছে। বুঝলো কিন্তু জিনিসটা বোঝার জিনিস, একটা 30 বছর বয়সের ইয়াং একটা ছেলে আসছে, তার ডায়াবেটিস নাই, প্রেশার নাই, তার যে কোনো একটা কারণে কিডনি 2টা ফেল হয়ে গেছে, এখন তাকে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি দিতে হবে। আমি তো প্রথমে বলছি যে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি 2 ধরনের, একটা হলো ডায়ালাইসিস আর একটা হলো কিডনি ট্রান্সপ্লান্টেশন। এখন তোমরা আমাকে বলো তো, আমি কোন রোগীর জন্য কোনটা চিন্তা করবো? একজন করে বলো দেখি, তুই বলো কোনটা, কার জন্য কোনটা করবো? কেন করবো বলো তো?
আচ্ছা তুমি বসো, তুমি বলো তো বাবা, কিছু থেকে বলো, দাঁড়াও তুমি তুমি বলো তো তুমি কি করবা? কেন ডিসিশনটা নিলা বলো তো? এই ডিসিশনটা কেন নিলা তুমি? তুমি বলো। ইয়াং পেশেন্টের ক্ষেত্রে স্যার ইমিউনিটি বাড়ে, ব্লাড রিঅ্যাকশন করবে না। আর কি বলো না বাস, শোনো ঘটনাটা হলো, যেটা অ্যান্সার করছি ঠিক আছে, হ্যাঁ, কিন্তু ঘটনার আসল ঘটনাটা হলো যে এই 80 বছরের বয়সে বুড়াটা কয়দিন বাঁচবে? একটা ট্রান্সপ্লান্ট করতে আমার 8-10 লাখ টাকা যাবে, ঠিক কিনা বলো? এই লোকটার হার্টের সমস্যা আছে, ডায়াবেটিসের সমস্যা আছে, এই লোকটা বাঁচবে কতদিন? ধরো 5 বছর, 2 বছর, কিংবা ওটির টেবিলেও লোকটা মারা যেতে পারে। হ্যাঁ, আমাকে রিস্ক বেনিফিট রেশিওগুলো আমাকে চিন্তা করতে হবে। একটা ইয়াং বয়সের ছেলে যখন আমার কাছে আসবে, আমি যদি তাকে ট্রান্সপ্লান্ট করে দেই, সে 70-80 বছর পর্যন্ত বাঁচতে পারবে, 60 বছর পর্যন্ত বাঁচতে পারবে কিনা বলো? হ্যাঁ, কিন্তু একটা বয়স্ক লোক যখন আমার কাছে আসবে, তখন তো সে কত বছর আর বাঁচবে? আল্লাহ তার কতদিনের হাত রাখছে। তা আমি চিন্তা করে দেখলাম, আমি যদি এই বয়স্ক লোকটাকে একটা ট্রান্সপ্লান্ট করে দিই, এর তো লংজিভিটি খুব বেশি দিন না। হ্যাঁ, কিন্তু একটা ইয়াংকে যদি দেই, সে অনেক দিন বাঁচবে, সে সমাজের জন্য অনেক কিছু করতে পারবে। এখন আমি যদি বুড়াটাকে ডায়ালিসিস দিয়ে যতদিন পারি ভালো রাখি, তারপরে সে গেল তো গেল, তাহলে আমার চিন্তাটা থাকলো কি এখানে? আমার চিন্তাটা কি থাকলো? আমি কি চিন্তা করলাম? বেনিফিশিয়াল চিন্তা করলাম। বুঝতে পারছেন বেনিফিশিয়াল কি জিনিস? বুঝা গেছে? হ্যাঁ, বুঝছো সবাই? আচ্ছা, এখন আসো নন ম্যালফিশিয়েন্স। এখন আসো নন ম্যালিফিশিয়েন্স। ম্যালিফিশিয়েন্স মানে কি বলো তো? এই ম্যালিফিশিয়েন্স মানে কি? ম্যালিফিশিয়েন্স মানে কি? ভয়ঙ্কর বা ক্ষতি না করা, সুযোগ হলো ক্ষতি না করা। হ্যাঁ, ক্ষতি না করা মানে নিজের জ্ঞান বুদ্ধি থাকা সত্ত্বেও কারো জন্য ভুল কিছু না করা। এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা মনে রাখো। আমাদের কতগুলো মেডিসিন আছে যেগুলো দিয়ে আমরা একটা পেশেন্টকে খুব সহজে মেরে ফেলতে পারি। আমরা একটা অপারেশন করলাম, কোনো একটা কিছু ভুল করে পেশেন্টটার সাথে সাথে মারা যেতে পারে, পারে কিনা বলো? আমরা এমন কতগুলো টেকনিক জানি, একটা ডাকাত চুরি টুরি যাই মারুক না কেন, আমরা উইদিন সেকেন্ডের মধ্যে একটা পেশেন্টকে মেরে ফেলতে পারি। সিম্পল না, কিছু একটা করে আমরা সাথে সাথে একটা পেশেন্ট এক্সপায়ার করতে পারি। আমরা এমন কিছু টেকনিক আমরা জানি, ডাক্তাররা জানে, ঠিক আছে? কিংবা ধরো তোমার সাথে একজনের শত্রুতা আছে, তোমার একজন অনেক ক্ষতি করেছে, হ্যাঁ, এখন সে অসুস্থ হয়ে তোমার কাছে আসছে চিকিৎসা নিতে, তখন কি তুমি চিন্তা করবা যে এ আমার শত্রু ছিল, আমি এর ক্ষতি করবো? আমরা এটা করি কখনো? আমরা তো রাজনীতিবিদ না। আমরা কি রাজনীতিবিদ? আমরা হলাম, আমাদের ডাক্তাররা হলো সবসময় কিন্তু আমরা চিন্তা করি
আমরা পরের উপকারের কথা চিন্তা করি, যাতে কখনো অন্যের ক্ষতি না হয় সেই চিন্তাটা করি, ঠিক কিনা বলো? আমরা চোর না, ডাকাত না, আমরা সব সময় চিন্তা করি যে একটা মানুষের কীভাবে উপকার হবে। সে আমার যত শত্রুতা হোক না কেন, হোক না কেন, সে আমার যতই ক্ষতি করুক না কেন, আমার চিন্তা থাকবে ওনার কিভাবে উপকার করা যায়, ঠিক কিনা বলো? আমরা এটা চিন্তা করি না সবসময়? কোনো ডাক্তার কি দেখেছ যে ইচ্ছা করে একটা রোগীর ক্ষতি করেছে? প্রায় দিন খবরে দেখা যায় কি যে ডাক্তারের অবহেলায় রোগী মারা গিয়েছে। কোনো ডাক্তার কি কখনো ইচ্ছা করে একজন পেশেন্ট মারে? হ্যাঁ, কখনো কোনো ডাক্তার মারতে পারে না, কখনোই না। যদি কোনো ডাক্তারি কাজটা করে তাহলে সে অবশ্যই অপরাধী। যদি কেউ কোনো অবহেলা করে তাহলে সে অবশ্যই অপরাধী। সবাই তো একরকম হতে পারে না, ঠিক না? এখন ধরো তুমি একটা এমার্জেন্সিতে ডিউটি করতেছ, তোমার একটা বন্ধু ইউনিভার্সিটিতে পড়ে, তোমার সাথে কোনো এক সময় তার গন্ডগোল ছিল। হ্যাঁ, তুমি এমার্জেন্সিতে ডিউটি করতেছ, এখন তোমার কাছে সে একটা মারামারিতে হাতটা ভেঙে নিয়ে আসছে। এখন তুমি সেক্ষেত্রে কি ডিসিশন নিবে? তা কি করবা? তুমি বলো, কি করবা? হ্যাঁ, কি করবা? পুলিশকে আগে ইনফর্ম করতে হবে যে একটা মারামারি, তারপরে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে যদি তার কাছে ওপেন ডিরেকশন দরকার হয় দেন ওপেন ডিরেকশন। এখানে তো আমরা ওই দিকে যাইনি, আমরা যাচ্ছি এখন, আমি তার চিকিৎসা করবো কি করবো না? হ্যাঁ, আমি তার অবশ্যই চিকিৎসা করবো, এবং সেই চিকিৎসাটা কি হবে? তার জন্য সবচেয়ে ভালো যে চিকিৎসাটা, সেই চিকিৎসাটা আমরা করি। বুঝতে পেরেছ? এটার নাম হলো নন ম্যাল ইফিসিয়েন্সি। বোঝা গেছে? লিখো এখন যে দিস মিনস not to do any harm to the patient. This means not to do any harm to the patient. ঠিক আছে? বলছে লিখা আরেকটা নাম লিখো, ইউ শুড নট প্র্যাকটিস। লিখো, ইউ শুড নট প্র্যাকটিস এনি মেডিসিন that will harm to your patient. You should not practice any medicine that will harm to your patient. এখানে আসি এখন ম্যাডামের নীলকাত নামায় দিয়ে তারপরে আসো। হ্যাঁ, মানে কোথায় আসছো? ঢাকা মেডিকেলে। ম্যাডাম বলতে আরো আধা ঘন্টা পরে যাবে। আচ্ছা, নামাই দিয়ে আসো, ঠিক আছে। লিখছো তোমরা লিখছোটা? তাহলে আমরা বললাম কি, টু ইয়োর পেশেন্ট। হ্যাঁ, এখন সব শেষে আসো জাস্টিস। জাস্টিস মানে কি? ন্যায় বিচার। তাহলে দেখো, একজন ডাক্তারকে কত কিছু চিন্তা করতে হয়। হ্যাঁ, কত কিছু চিন্তা করে একজন ডিসিশন নিতে হয়। এখন আমার একজন ডাক্তারের অবশ্যই তার বিচার করার ক্ষমতা থাকতে হবে। বুঝতে পারছো? বিচার করার ক্ষমতা থাকতে হবে। আর এই বিচারটা সেই বিচার না, এই বিচারটা হলো অন্য ধরনের বিচার।
বিচারটা কি? জিনিসটা একটু বুঝতে হয়। যেমন ধরো আমাদের বাংলাদেশ একটা গরিব দেশ, অবশ্য এখন গরিব দেশ না, নাকি এখন মধ্য আয়ের দেশ না? হ্যাঁ, মধ্য আয়ের দেশ আমরা এখন। যেমন ধরো আমাদের ঢাকাতে জনসংখ্যা প্রায় 2 কোটি। হ্যাঁ, রংপুরে জনসংখ্যা হলো 15 লাখ, ধরলাম যে 40 লাখ। তারপরে রাঙ্গামাটিতে জনসংখ্যা 5 লাখ। ঠিক আছে? এখন আমার কাছে ভ্যাকসিন আছে এখন 1.5 কোটি। হ্যাঁ, আমার কাছে ভ্যাকসিন আছে 1.5 কোটি। এখন আমি এটাকে ডিস্ট্রিবিউশন করবো কিভাবে? কে বলতে পারবা যে তার কি বুদ্ধি আছে? জনসংখ্যার পার্সেন্টেজ হিসাবেও করা যায়, আবার যেখানে রিস্ক বেশি যদি করানো হয়, ঢাকায় বেশি মানে জনসংখ্যা বেশি, সেই হিসাবে এখানে একটু বেশি পার্সেন্টেজ দিয়ে হ্যাঁ, বলো বলো বলো, কোনো পারেনি, বলো না। হাই রিস্কের কে সঠিক করে বলতে পারবা? তার মাথায় কি বুদ্ধি আছে বলো? এটাকে কিভাবে ডিস্ট্রিবিউট করবা? ঠিক আছে, তোমাদের একটা পয়েন্টে তোমরা গেছে, আর একটা পয়েন্ট বাদ দিচ্ছি। আমি কিন্তু প্রথমে বলছি বাংলাদেশ একটা মধ্যম আয়ের দেশ, তারপরে বলছি কি ওই জনসংখ্যা। যাদের যারাই আমাকে দুটা জিনিস চিন্তা করতে হবে। একটা হলো যে আমার কতটুকু সম্পদ আছে। আর হচ্ছে কতটুকু সম্পদ আছে? মাত্র 1.5 কোটি ভ্যাকসিন আছে। আমার ঢাকায় হলো 2 কোটি লোক, রংপুরে 40 লাখ লোক, রাঙ্গামাটিতে 5 লাখ লোক। কিন্তু আমার কাছে ভ্যাকসিন আছে মাত্র 1.5 কোটি। আমার জাস্টিসটা হবে দুইটার উপর ভিত্তি করে। একটা হলো আমার কাছে কতটুকু রিসোর্স আছে। হ্যাঁ, আমার কাছে রিসোর্সে তো সীমাবদ্ধ, আমাদের সম্পদ হলো সীমাবদ্ধ সম্পদ, ঠিক না? আমার ভ্যাকসিনটা আছে 1.5 কোটি, আমার সেখানে জনসংখ্যা হলো আমার 3-4 কোটি জনসংখ্যা। তাহলে আমার কি 1 নম্বর রিসোর্সটা হলো সীমাবদ্ধ। 2 নম্বর হলো কি বললাম আমরা? ডেনসিটি অফ পপুলেশন। কোন জায়গায় জনসংখ্যার ঘনত্ব বেশি, কোন জায়গায় ইনফেকশনটা বেশি, এই জিনিসটা চিন্তা করতে হবে। এই দুটো জিনিসের উপর চিন্তা করে যে আমি ডিসিশনটা নিব, সেই ডিসিশনটার নাম হলো জাস্টিস। বুঝতে পারছি কি বলছি? তাহলে আমার 1 নম্বর আমার রিসোর্স কতটুকু আছে, 2 নম্বরটা হলো কি ডেনসিটি অফ পপুলেশন এবং রিস্ক অফ ইনফেকশন অফ পপুলেশন। এই দুটো জিনিসের উপর ভিত্তি করে আমি যে ডিসিশনটা নিব সেটার নামই হলো জাস্টিস। তাহলে লিখো, ইট কনসার্ন দ্য ডিস্ট্রিবিউশন অফ, লিখো, ইট কনসার্ন দ্য ডিস্ট্রিবিউশন অফ health resource and the decision of who gets the treatment, who will get the treatment. কি খেলা শুরু হয়েছে? বুঝছো? তাহলে বললাম যে আমার কনসার্ন দ্য ডিস্ট্রিবিউশন অফ হেলথ রিসোর্স অ্যান্ড দ্য ডিসিশন
of who get the treatment, who will get the treatment. ওকে, তাহলে আমরা এই দুটো জিনিসের উপর ভিত্তি করে যে ডিসিশনটা নিব সেই ডিসিশনটার নাম হলো আমার জাস্টিস। এখন এক্ষেত্রে অনেকে হয়তো বলতে পারে যে আমরাও তো দেশের জনগণ, আমাদেরও তো অধিকার আছে চিকিৎসা পাওয়ার। হ্যাঁ, ঘটনা সত্যি, চিকিৎসা পাওয়ার অধিকার অবশ্যই আছে, কিন্তু আমাকে তো আমার রিসোর্স তো চিন্তা করতে হবে। আমাদের ঢাকায় হলো 102 কোটি মানুষ বাস করি আমরা, পিঁপড়ার মতো লোক ফার্মগেটের সামনে ধরে পিঁপড়াও মানুষের দাঁড়িয়ে নেবে, ফার্মগেটের সামনে দাঁড়ালে হবে না, দেবে না। তো সেক্ষেত্রে আমাকে আগে চিন্তা করতে হবে, ঢাকায় যদি আমি এই 1.5 কোটি ভ্যাকসিনের মধ্যে 1 কোটি 20 লাখ ভ্যাকসিন যদি আমরা ঢাকা রাখি, বাকি যে আমার 40 লাখ থাকতেছে, এর মধ্যে 20 লাখ দিলাম রংপুরে, 2 লাখ দিলাম হলো আমি রাঙামাটিতে। ঠিক আছে, তা আমাকে চিন্তাটা করতে হবে, রেশনাল চিন্তা, যে কোনটাতে কার বেশি উপকার হবে। এই ডিসিশন নেওয়ার ক্ষমতাটা থাকার নামই হলো জাস্টিস। করো